নমস্কার মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব মিস। আসসালামু আলাইকুম। আদাব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। নিশি মিউট করে রাখো। নিশি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। মুখ দিয়ে আইতে আইতে তুমি নাস্তা খাই উঠে যাও এমনি বাস একলা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আয়শা সিদ্দিকা মিউট করো। আয়শা সিদ্দিকা মিউট করে রাখো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আমাদের কি 30শে মার্চ স্কুল খুলে দিবে? এরকম তো বলতেছে, এখন কি যে করবে দেখা যাক কি হয়। আচ্ছা, আমি স্ক্রিনে কিছু শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছো? জি মিস। জি ম্যাম। মিস এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে দেওয়ার দরকার সেগুলো আমি সবই লিখে দিয়েছি। এরপরে দেখবে তোমাদের বইয়ে শুধু পরীক্ষা দেওয়া আছে, বেশ কিছু পরীক্ষা দেওয়া আছে টেবিল করে করে। ওই পরীক্ষাগুলোর তথ্যগুলো আমাদের জানতে হবে। এজন্য এখানে নতুন করে কোনো কিছু লিখে দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র এগুলো পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? যখন বোঝাবো কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করবে, আর না যদি বুঝে যাও তাহলে সবাই চুপচাপ থাকবে। আজকে ইনশাল্লাহ এই অধ্যায়টা শেষ করে দেব যদি সম্ভব হয়। আর আমার শরীরটা খুব খারাপ, গত 2 সপ্তাহ ধরে আমি খুব অসুস্থ। এই জন্য তোমরা আজকে বেশি কথা বলবে না, হ্যাঁ? আমাকে বেশি ডিস্টার্ব করবে না। মিস আপনার কি হয়েছে? হয়েছে কি যে এখনো হয়েছে সেটা তো ডক্টর বলতে পারবে। অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, টেস্টগুলো সব করতে দিয়েছি, রিপোর্ট এখনো সবগুলো পাইনি। আগামীকাল সব রিপোর্ট পাবো, তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে। সিমটম হচ্ছে ব্যথা, বুকে, পিঠে, কোমরে, মাথা, সব জায়গায় আর কি ব্যথা। কেন এই ব্যথাটা হচ্ছে এটা ডক্টর আর কি বলবে টেস্টগুলো রিপোর্ট হাতে পাওয়ার পরে।
ওকে মিস, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া রেখো। হ্যাঁ, হুম। আচ্ছা, আজকে তোমাদের লেকচার নম্বর হচ্ছে 11। আমি বিজ্ঞান পড়াই, তোমরা সবাই জানো। সপ্তম অধ্যায় পড়াচ্ছি, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। এটা নিয়ে আমরা আলোচনা করছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই এত দেরিতে অ্যাডমিট করে, প্রত্যেকটা দিনই বলি একটু আগে আগে অ্যাডমিট করতে, কিন্তু কেউই আগে অ্যাডমিট করে না, সবাই শেষের দিকে। আচ্ছা, আমার নামও তোমরা সবাই জানো, নতুন করে আর বলার কিছু নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, আমরা ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য যেটা পার্থক্য হিসাবে তোমাদেরকে লিখে দিয়েছি গত ক্লাসে, ওখান থেকে আমাদের বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে ধাতুর বৈশিষ্ট্য লিখো, হতে পারে অধাতুর বৈশিষ্ট্য লিখো, অথবা ধাতু অধাতুর মধ্যে পার্থক্য লিখো। যে কোনো ধরনের প্রশ্ন আসলেই আমরা ওই পার্থক্য থেকে নিজেরা বানিয়ে সুন্দর করে উত্তর লিখতে পারবো না সবাই? জি ম্যাম। ওকে। আচ্ছা, তাহলে এখানে আর আমার নতুন করে পড়ার কিছু নেই, আমি এই যে ছকটা থেকে পড়া শুরু করব। এখানে দেখো বলেছে যে ধাতব পদার্থ, কোনগুলো ধাতব পদার্থ সেগুলো আমি তোমাদেরকে বলেছি। যেগুলো দেখতে চকচকে হয়, যেগুলো বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে, যেগুলো আঘাতে টুনটুন শব্দ হয়, এগুলো হচ্ছে ধাতু। তো ধাতব পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করা। কিভাবে আমরা বুঝবো যে ধাতব পদার্থ তাপ পরিবহন করতে পারে? এটা আমরা জেনেছি যে ধাতব পদার্থ তাপ পরিবহন করতে পারে। কিভাবে করতে পারে সেটাই পরীক্ষার মাধ্যমে দেখব। সেই জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন হবে, যে উপকরণগুলো দিয়ে আমরা বুঝবো যে ধাতব পদার্থ তাপ পরিবহন করে। কি কি উপকরণ দেখো, তামার মোটা তার, সেটা নিতে হবে 20 সেন্টিমিটার। এটা যে 20 সেন্টিমিটারই নিতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে 15 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটারও নিতে পারো, সেটা তোমার কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন। দুটি কর্ড বা শোলার টুকরা, এটা হচ্ছে মুখে আটকানোর জন্য যেগুলো ব্যবহার করা হয়, মানে আমি তামার পাতটা যে ধরে রাখবো অপর প্রান্তে, তাপটা সরাসরি যেন আমার হাতে যে না লাগে, এই জন্য মাঝখানে একটা কর্ক দিয়ে রাখা হয়। এরপরে লাগবে দিয়াশলাই বা ম্যাচ, যেটাকে আমরা বলি, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। মোমবাতিও হতে পারে, অথবা স্পিরিট ল্যাম্প, মানে স্পিরিট হচ্ছে অ্যালকোহল এবং পানির মিশ্রণ একটা, যেটা আগুন জ্বালাতে সাহায্য করে, অর্থাৎ কেরোসিন তেলের মতো অনেকটা কাজ করে। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। এই স্পিরিট ল্যাম্প, এই কয়েকটা জিনিস আমার লাগবে। এরপরে আমরা কি করব দেখো, চিত্রর মতো করে এরকম তৈরি করব। এটা তোমরা বাসায়ও করতে পারবে যদি তোমাদের কাছে এই উপকরণগুলো থাকে। তবে সবগুলো টেস্টই তোমরা যখন করবে, পাশে তোমাদের ফ্যামিলির কাউকে না কাউকে কাছে রাখবে, কারণ যে কোনো ধরনের, তোমরা যেহেতু অনেক ছোট, কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য এগুলো সরাসরি একা একা করতে যাবে না। কি করলো দেখো, প্রথমেই কর্কের মধ্যে দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে কর্কটি তারের মাঝ বরাবর দিয়ে যায়, অর্থাৎ যে কর্কটা আমরা ব্যবহার করব ওইটার মাঝ বরাবর দিয়ে আমরা তামার তারটা প্রবেশ করাবো। তামার তারটা যখন প্রবেশ করাবো তখন কি হবে, আমরা ওইটার যতটুকু প্রয়োজন ততটুকু মাঝ বরাবর নিতে পারো বা একটু সামনের দিকেও নিতে পারো, অর্থাৎ তুমি যে প্রান্তটা ধরে থাকবে সেই প্রান্তে যেন সরাসরি তাপটা তোমার হাতে না লাগে, এইভাবে তুমি এটাকে তৈরি করে নেবে। এরপরে মোমবাতি জ্বালাতে হবে। দেখো এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছে। জ্বালানোর পরে এই যে তামার তারটা, এই যে কর্কের মধ্যে দিয়ে দেখো ঢুকানো হয়েছে। এবার এই তামার তারটা আগুনে, এক প্রান্ত আগুনে টাচ করা হলো, মোমবাতিতে টাচ করা হলো। যখন মোমবাতিটা টাচ করা হলো তখন কি হবে, এই তামার তারটা উত্তপ্ত হবে। উত্তপ্ত হয়ে আস্তে আস্তে এই তামার তারের ভিতর দিয়ে, যেহেতু আমরা বলেছি যে তামার তার বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করে, যেহেতু এটা ধাতু, ধাতুগুলোই সাধারণত বিদ্যুৎ পরিবহনে সক্ষম।
তখন কি হবে, এই যে তাপটা প্রদান করা হচ্ছে এটা আস্তে আস্তে দেখবে একসময় তোমার হাতটা গরম হয়ে যাবে। এটা আমরা রান্না করার ক্ষেত্রেও এটা বুঝতে পারি। আমরা যখন চামচ দিয়ে গরম তরকারি বা ভাত এটা যখন নাড়াচাড়া করি, তখন দেখবে কি তুমি বেশিক্ষণ প্রথমে যখন দিবে পাতিলের মধ্যে, তখন তুমি এটা ধরে রাখতে পারবে, কিন্তু যখন একটু সময় নিবে তখন দেখবে চামচটা গরম হয়ে যাবে, তুমি চামচটা আর খালি হাতে ধরতে পারবে না, তোমার হাতে সেকা লাগবে। এটাও একটা উদাহরণ, কিন্তু তামার ক্ষেত্রে এটা বেশি ভালো। সব থেকে ভালো বিদ্যুৎ পরিবহন যেহেতু তামা করে, এই জন্য তামার তার কিন্তু ব্যবহার করা হয় এই যে বৈদ্যুতিক তারের মধ্যে। আমাদের বাড়ি যে ওয়ারিং করা থাকে এইগুলো কাজে সাধারণত এই বৈদ্যুতিক তারটা ব্যবহার করা হয়, তামার তার। বাবু কথা কম কর মা, খাও। কে মিউট করে রাখো নাই? মিউট করো তো, বাসার সব গল্প শোনা যাচ্ছে তো, খাওয়া দাওয়ার কথা সব শোনা যাচ্ছে, এগুলো ভালো লাগে? ভালো করে তাপ পরিবহন হয় না? কি স্টিলে কি ভালো করে তাপ পরিবহন হয় না? স্টিলেও হয়, তামার তারে সব থেকে বেশি হয়, স্টিলেও হয়। ধাতু যেগুলো সেগুলো সবগুলোতেই হয়, কিন্তু কোনগুলোতে কম হয় বেশি হয় আমরা পরবর্তী পরীক্ষায় দেখব, ঠিক আছে? রাবিয়া মিউট করেন। যে মিউট করো নাই সে একটু মিউট করে ফেলো, মিউট না করলে সমস্যা। আচ্ছা দেখো, এখন প্রশ্ন যদি হয় যে কেন আমরা কর্কটা ব্যবহার করলাম, কর্কের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ পরিবহন করে আমাদের হাতে সরাসরি তাপটা লাগতে পারে, এজন্যই তো আমরা সাধারণত কর্কটা ব্যবহার করেছি। প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে আমরা তামার তারের মাঝ বরাবর কেন কর্ক ব্যবহার করেছি, তখন প্রশ্নের উত্তর হিসেবে লিখতে হবে সেই ককটা কি ব্যাডমিন্টনের কক? না না না, ব্যাডমিন্টনের কর্ক না, এটা হচ্ছে রাবারের মতো একটা, রাবারের মতো, রাবার যেটা ঢোকানো যায় সহজেই, যেটা ব্যাডমিন্টনের কর্ক খেলে ওইটা তো তৈরি করা হয়, ওটা প্লাস্টিকের মতো হয় বা পালক দিয়েও তৈরি করা হয়, তৈরি করা পালক বা কোনো সরাসরি কোনো প্রাণীর পালক দিয়েও অনেক সময় তৈরি করা হয়, ওই কর্ক না, এটা হচ্ছে রাবারের মতো দেখতে। ঠিক আছে, তোমরা যখন স্কুলে আসবে আমি তোমাকে একদিন তোমাদেরকে কর্কটা দেখাবো। এখন দেখো, মোমবাতি থেকে সরাসরি যেন তাপ হাতে না লাগতে পারে সেজন্য এটি ব্যবহার করা হয়। তাহলে মোমবাতিতে কর্ক কেন তামার তারে ব্যবহার করা হলো, তার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, যেন সরাসরি হাতে তাপ না লাগে সেই জন্য কর্ক ব্যবহার করা হয়। এখন তোমরা বলো যে তামার তারে যে প্রান্ত হাত ধরে রেখেছো সেখানে কি গরম অনুভব করবে? কিছুক্ষণ পরে গরম অনুভব করবে বলে মনে হচ্ছে তোমাদের? বলো। হ্যাঁ, কেন করবে? কারণ হচ্ছে তামার তার বিদ্যুৎ পরিবহন করে বা তাপ পরিবহন করে, যেহেতু এখানে তাপের কথা হচ্ছে আমরা বলবো তামার তার তাপ পরিবহন করে, কিছু সময় পরে এই তাপটা সরাসরি তারের মধ্যে দিয়ে শেষ প্রান্তে পৌঁছাবে, তখন আমরা এটাকে আর হাত দিয়ে ধরে রাখতে পারবো না। এর থেকে প্রমাণিত হয় যে তামার তার বিদ্যুৎ পরিবহন করে। যে সমস্ত কাজে, বলো হয় তাই না? আরেকবার বলো, তোমার প্রশ্নটা কেটে কেটে আসছে, আরেকবার বলো। সেটা তো গরম চায়েও হয়, অনেকক্ষণ চামচ গরম হ্যাঁ চায়ে ডুবিয়ে রাখলে হ্যাঁ, সেটাও গরম হয়ে হয়, যায়। হ্যাঁ সেটাও হয়, আমি বলেছি রান্নার কাজে হতে পারে, গরম চায়েও তুমি যদি চামচ কিছুক্ষণ ডুবিয়ে রাখো দেখবে সেই চামচটা তুমি হাতটা দিয়ে ধরতে গেলে তোমাকে গরম অনুভব হবে, এটাও হয়। তো যে সমস্ত কাজে তাপ পরিবহন প্রয়োজন হয়, যেমন রেফ্রিজারেটর, যেটা কারেন্ট দিয়ে যদি আমরা না চলাচল করে তাহলে এটা কি হবে, গরম শীত বরফগুলো জমবে না, বরফ না জমলে আমাদের যে জিনিসগুলো আমরা টাটকা রাখার জন্য ফ্রিজে রাখি পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সেটা হবে না। এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, সৌর প্যানেল ইত্যাদি সব ক্ষেত্রে সাধারণত ধাতব পদার্থ ব্যবহার করা হয়। যেহেতু এই ধাতব পদার্থ ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজকে সহজ করতে পেরেছি। পূর্বে যখন ফ্রিজ ছিল না, মানুষ কিন্তু এই যে আমরা এতদিন ধরে জিনিসগুলো সংরক্ষণ করে রাখতে পারি, পূর্বে কিন্তু এই কাজটা করতে পারতাম না। আমরা দেখো 1 বছর পর্যন্ত একটা জিনিস কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারি। কে মিউট করে রাখো নাই? দেখো তো কে মিউট করে রাখে নাই। ম্যাম রাবিয়া।
রাবেয়া, তোমার ওখান থেকে আর একটা আওয়াজ আসলে আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিব। আমি একবার রিমুভ করে দিলে তুমি আর ক্লাসে ইন হতে পারবে না। আমি তোমাদের মিস বলেছি। মাশা আর আশা এই হ্যাঁ, দুজন মিউট করেনি। আচ্ছা, আশা তো এখনই কথা বলার জন্য করলো। আর আরেকজনকে যে তুমি মিউট করে রাখো, মিউট না করলে আমি যদি ওখানে তোমাদের পার্টিসিপেন্টে যে দেখি যে মিউট নেই তাকে কিন্তু আমি রিমুভ করে দিব। আর তোমরা জানো যে রিমুভ করলে আর কিন্তু ক্লাসে ঢোকা যায় না। আজকে ক্লাসে আর কেউ ঢুকতে পারবে না তখন। এখনো আমি আওয়াজ পাচ্ছি, মিউট করো প্লিজ। আর এখনো ইন করছে সবাই, এখনো আমি বারবার দেখো শুরুর থেকে যে কয় মিনিট চলে গেছে, এখন ক্লাসের 16 মিনিট যাচ্ছে, এখনো সবাই অ্যাডমিট হচ্ছে। আমি অ্যাডমিট করতে করতে মানে বারবার আমাকে শুধু মাউসটা ধরেই রাখতে হচ্ছে অ্যাডমিট করার জন্য। তোমরা এত পরে কেন অ্যাডমিট করো বাবা? একটু শুরুর দিকে 5 মিনিটের মধ্যে সবাই অ্যাডমিট হওয়ার চেষ্টা করবে। অনেকে নেটওয়ার্কের প্রবলেম থাকে, সেটা 2-1 ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। হ্যাঁ, সবাই মিউট করে রাখো, কথা বলবে না। যেহেতু এই যে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজকে সহজ করছে এই বৈদ্যুতিক যন্ত্রগুলো, সেহেতু এগুলোর সৎ ব্যবহার করা বা অপচয় যেন না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে, কিছুতেই যেন এগুলোর অপচয় না হয়। এরপরে আমরা দেখব বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা। এতক্ষণ দেখলাম শুধুমাত্র তামার তার যে বিদ্যুৎ পরিবহন করে বা তাপ পরিবহন করে, এখন দেখব তামার ছাড়াও অন্যান্যগুলো কে কার তুলনায় কতটুকু বেশি তাপ পরিবহন করে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। উপকরণ কি কি লাগবে দেখো, একটি কাচের চামচ প্রথমে, তারপর একটি প্লাস্টিকের চামচ, একটি অ্যালুমিনিয়ামের চামচ, আর 3টি 1 টাকার মুদ্রা বা কয়েন আমরা যেটাকে বলি, এই মুদ্রাগুলো নিব। 3টা নিব, 3টা চামচ যেহেতু নিয়েছি 3টা মুদ্রা নিব। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম সাধারণত আমরা বাড়িতে যেগুলো চামচ ব্যবহার করি বা হাঁড়ি পাতিল ব্যবহার করি, সেগুলো যদিও বলে সিলভারের হাঁড়ি পাতিল, সিলভারের চামচ, এগুলো একটাও সিলভার না, সবগুলোই অ্যালুমিনিয়াম। ঠিক আছে, পৃথিবীতে সব থেকে যে ধাতুটা বেশি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সংখ্যা বেশি। অ্যালুমিনিয়ামের অর্থ কি মানে লোহা? না না, লোহা না, লোহা আর অ্যালুমিনিয়াম আলাদা জিনিস, দুইটা 2 ধরনের জিনিস। লোহা হচ্ছে ভঙ্গুর পদার্থ, অনেক দিন ব্যবহার করলে বাইরের তাপ, চাপ, জলীয় বাষ্প ইত্যাদি সংগ্রহ করে সেগুলো মরিচা ধরে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আর এই যেগুলো অ্যালুমিনিয়ামের, এগুলো একসময় নষ্ট হয়, দেখবে দীর্ঘদিন ব্যবহার করলে হাঁড়ি পাতিল ফুটো হয়ে যায় বা ক্ষয়ে ক্ষয়ে একসময় নষ্ট হয়ে যায়। কিন্তু লোহা আর অ্যালুমিনিয়াম দুইটা আলাদা জিনিস, দুইটা 2 ধরনের পদার্থ, দুইটা মৌলিক পদার্থ, যেগুলো থেকে আলাদা আর কোনো পদার্থ তৈরি করা যায় না। এগুলো পরবর্তী ক্লাসে তোমরা আরো ভালো করে জানবে যখন 8-9-এ উঠবে। পিরিয়ডিক টেবিলের 118টি মৌল আছে, সেই 118টি মৌলের মধ্যে 13তম মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, আর আয়রন যেটা, লোহা যেটা আমরা বলি, এটা হচ্ছে 26তম মৌল। এই সবগুলো পরবর্তীতে তোমরা জানবে। এবার কি করতে হবে দেখো, একটি বিকার নিতে হবে। এই যে কাচের যে পাত্র, এটাকে বিকার বলে। এই বিকারে নিতে হবে 600 মিলিলিটার পানি, 600 মিলিলিটারের একটা বিকার নিতে হবে, কিন্তু তাতে পানি নিব আমরা 300 মিলিলিটার, অর্থাৎ এই পুরো পাত্রটাতে পানি ধরবে 600 মিলিলিটার, কিন্তু আমরা নিব 300 মিলিলিটার পানি। আর কি নিব, স্পিরিট ল্যাম্প নেব, মোম নেব, দিয়াশলাই নেব, আর স্টপ ওয়াচ বা থামা ঘড়ি। আমরা কেন স্টপ ওয়াচটা নিব, যেহেতু 3 ধরনের চামচ আমরা ব্যবহার করব, কোন চামচটা আগে উত্তপ্ত হচ্ছে সময়টা দেখার জন্য আমরা স্টপ ওয়াচটা ব্যবহার করব। এবার আমরা কি করব, যে মোমটা নিলাম, সেই মোমটা তো সাধারণত কঠিন পদার্থ, এটাকে হালকা একটু তাপ দিয়ে একটু গলিয়ে নরম করে নিয়ে 3টা চামচের মাথায়, মাথায় বলতে পিছনের প্রান্তে আমি লাগিয়ে সেখানে 3টা কয়েন এরকম করে যুক্ত করে দিব। কয়েন তো আর এমনি এমনি চামচে লেগে থাকবে না, কয়েনটাকে লাগার জন্য আমরা ওই যে মোমটাকে গলিয়ে ওখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে চামচের অপর প্রান্ত অর্থাৎ মাথাগুলো সুতা দিয়ে বেঁধে এরকম পানিতে ডুবিয়ে ফেলবো। এবার কি করব, একটা তার জালির উপরে রেখে নিচে স্পিরিট ল্যাম্প থাকবে, স্পিরিট ল্যাম্প জ্বালানো থাকবে, রেক্টিফাইড স্পিরিট ল্যাম্প জ্বালানো থাকবে। এটা যখন তাপ প্রদান করব তখন কি হবে, পানিটা উত্তপ্ত হবে। পানিটা যখন উত্তপ্ত হবে তখন চামচগুলো উত্তপ্ত হবে। চামচগুলো যখন উত্তপ্ত হবে তখন কি হবে,
চামচের গায়ে যে মোমটা লাগানো ছিল, আমরা যেটা নরম করে লাগিয়ে রেখেছিলাম, যখন তাপ প্রদান করা হলো তখন কিন্তু এটা গলে যাবে। এবং যখনই ধাতব পদার্থ থেকে চামচের পয়সা থেকে বা মুদ্রা থেকে মোমটা গলে যাবে, তখন কি হবে? মুদ্রাটা নিচে পড়ে যাবে, কারণ ওর সাথে আর কোনো আঠালো পদার্থর মতো আর লেগে থাকবে না, গলে যাবে, শেষে মুদ্রাটা চামচ থেকে আলাদা হয়ে যাবে। আমরা কিন্তু স্টপ ওয়াচ চেপে রেখেছি, শুরু থেকে তাপ যখন থেকে দিলাম তখন থেকে স্টপ ওয়াচটা চেপে রেখেছি। প্রথমে যখন দেখবো যে একটা চামচ থেকে একটা মুদ্রা আলাদা হয়ে গেল, তখন সময়টা কত খাতায় লিখে রাখবো। তারপরে কোন চামচটা থেকে মুদ্রাটা আলাদা হলো সেটার সময় খাতায় লিখে রাখবো। দেন 3 নম্বরে কোন চামচটা থেকে মুদ্রাটা আলাদা হয়ে গেল সেটার সময়টা আমরা খাতায় লিখে রাখবো। এবার যখন আমরা খাতায় 3টা সময় লিখে আচ্ছা, রাখলাম, বলো করবে না? কি? অ্যালুমিনিয়ামের চামচের মধ্যে যে লাগানো কয়েনটা, ওটা করবে না? সেটাই তো আমরা বলবো যে কোনটা আগে করবে। সেটাই তো আমরা দেখবো যে এখানে 3টা যে চামচ নিয়েছি সেই কোন চামচটা থেকে আগে পড়লো। এখন তোমরা যখন থামা ঘড়িটা ব্যবহার করে সময়গুলো লিখে রাখলে, তোমরা দেখবে যে সব থেকে কম সময়ে কোন চামচটা এ হবে বলো তো, তোমরা নিজেরাই বলো। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়ামেরটা সব থেকে আগে হবে, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতব পদার্থ, ধাতব পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজেই পরিবহন হতে পারে। এরপরে কোনটা হবে বলো তো? ম্যাম ওটা হালকা একটু। এরপরে কাচের চামচ যেটা, কাচের চামচ যেটা সেটা থেকে হবে। আর সব শেষে যেটা হবে প্লাস্টিকের চামচ। কারণ প্লাস্টিকের চামচ একটু গলবে না? গলবে বলতে কি, তাপমাত্রা তো আমরা অত প্রদান করব না যে প্লাস্টিক গলে যাবে। প্লাস্টিক গোলাতে কিন্তু অনেক তাপমাত্রা প্রয়োজন, যে তাপমাত্রা, অত তাপমাত্রা তো আমরা প্রদান করব না, কারণ মোমটা গোলা মাত্রই আমরা কিন্তু তাপ প্রদান করা বন্ধ করে দেব। মোমটা গলতে গলতে চামচটা ততক্ষণে গলবে না, কারণ আমরা প্লাস্টিকের চামচ দিয়ে কিন্তু অনেক কিছুই করি। প্লাস্টিকের বাটিতে আমরা গরম খাবার রাখতে পারি, ওটা কিন্তু গলে না। কিন্তু প্লাস্টিক থেকে এক ধরনের পদার্থ ইমিট হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য প্লাস্টিকের জিনিসে, প্লাস্টিকের মগে, প্লাস্টিকের বাটিতে আমাদেরকে কোনো খাবার দীর্ঘদিন খাওয়া উচিত নয়। বা প্লাস্টিকের যে আমরা বোতলগুলো ব্যবহার করি, এগুলো 1 মাস বড় জোরে ইউজ করতে পারো, এরপরে ইউজ করলে ওখান থেকে এক ধরনের পদার্থ ইমিট হয় যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা এই বিষয়গুলো খেয়াল করি না। যখন গুরুতর কোনো অসুস্থ হয় তখন আমরা ডক্টরের কাছে যাই, তার আগে কিন্তু আমরা নিজেরা এগুলো কখনো মানি না। তাহলে আমরা পরীক্ষা থেকে কি বুঝলাম? যে সব থেকে আগে অ্যালুমিনিয়ামের পাত্র, চামচ থেকে পয়সাটা খুলে যাবে, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি তাপ পরিবহন করে। এরপরে যাবে হচ্ছে কাচের চামচ, কারণ কাচ হচ্ছে অ্যালুমিনিয়ামের চেয়ে কম বাট প্লাস্টিকের চেয়ে বেশি তাপ পরিবহন করে। তাহলে এই পরীক্ষাটা আমাদের হয়ে গেল। তোমরা যেহেতু সব উত্তরটা বলতে পারলে, নিচের এই পড়াটুকু আমাদের আর পড়ার প্রয়োজন নেই, কারণ তোমরা অলরেডি বুঝে গিয়েছো। এবার আমরা জানবো ধাতু এবং অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো ধাতু অধাতু, সেটার হচ্ছে তাপ পরিবহন ক্ষমতা। এবার দেখবো বিদ্যুৎ পরিবহন ক্ষমতা। তাপ আর বিদ্যুতের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে, সেটা তোমরাও জানো। এখন দেখো আমরা কি জেনেছি, ধাতুসমূহ তো সাধারণত বিদ্যুৎ পরিবাহী এবং অধাতুসমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী আমরা বলে থাকি। এখন তোমরা দেখবে যে কিভাবে ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় আর অধাতু বিদ্যুৎ অপরিবাহী হয় সেই বিষয়টা। এখানে দেখো, আমরা বাসা বাড়িতে সবাই কি করি, ছোট, আমরা যারা ছোট, মানে তোমরা হয়তো এখনো গাড়ি নিয়ে খেলনা করো কিনা আমি জানি না, কিন্তু ছেলেরা সাধারণত অনেক বড় হয়ে গেলেও দেখবে খেলনা গাড়ি নিয়ে খেলা করে। রিমোটে বা খেলনা গাড়িতে, যেগুলোতে আমরা সাধারণত ব্যাটারি ব্যবহার করি, ঘড়ির ব্যাটারি, এই ব্যাটারিগুলোর দেখবে এক প্রান্তে প্লাস চিহ্ন দেওয়া থাকে এবং এক প্রান্তে মাইনাস চিহ্ন দেওয়া থাকে। ধনাত্মক এবং ঋণাত্মক এই চিহ্নটাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন বলে।
ঠিক আছে, তোমরা এমনি জাস্ট জেনে রাখো যে ধনাত্মকটাকে কেটায়ন বলে, ঋণাত্মকটাকে অ্যানায়ন বলে। প্রতিটা তারের মধ্যে এরকম দুইটা তার থাকে, একটা কালো তার থাকে, একটা লাল তার দিয়ে উপরে মানে পেঁচানো থাকে, কোটিংটা এরকম করা থাকে বোঝার জন্য যে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, প্রত্যেকটাতে এরকম থাকে, ব্যাটারিতে এরকম থাকে। ধাতু যে বিদ্যুৎ পরিবহন করে এটা পরীক্ষা করার জন্য একটা ব্যাটারি নিব, একটি বৈদ্যুতিক বাল্ব নিব যেটা দিয়ে আমরা বুঝবো যে বিদ্যুৎ পরিবহন করছে, দুটি বৈদ্যুতিক তার নিব, কারণ তারগুলো দুইটা প্রান্ত থাকতে হবে, পজিটিভ এবং নেগেটিভ। ম্যাম মোবাইলের ব্যাটারি। মোবাইলের ব্যাটারিও নিতে পারবি, তোমরা মোবাইল ব্যাটারি খুললে দেখতে পাবে যে মোবাইলের ব্যাটারির এখানেও কিন্তু প্লাস আর মাইনাস দেওয়া থাকে, ভালো করে যদি খেয়াল করো, সেটা মোবাইলের ব্যাটারি নিলেও হবে। এবার আর কি নিব, অ্যালুমিনিয়ামের টুকরা নিব, তারপরে রাবার নিব, আর নিব কাঠ এবং প্লাস্টিকের চামচ নিব। এবার ব্যাটারির নেয় এরকম দেখো, নরসিন কিছু বলবে? নরসিন, নরসিন আলম তুমি হাত তুলেছো, কিছু বলবে? আচ্ছা, হয়তো বুঝেই নেই যে ও হাত তুলে আছে। আচ্ছা, তাহলে দেখো ব্যাটারির নাও এবং দেখো এক প্রান্তের সাথে যোগ চিহ্ন আছে, অপর প্রান্তের সাথে বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস চিহ্ন আছে। একটি তামা, বলো। আমার না নেট প্রবলেমের জন্য না আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই, তুমি এখন আবার যুক্ত থাকো, সমস্যা নেই, যুক্ত থাকো। আর এগুলো তোমরা নিজেরা পড়লেও অনেকটা বুঝতে পারবে, যেগুলো বুঝতে পারবে না ওগুলো ম্যাম, পরবর্তী তুমি ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিও। বলো। ম্যাম রবার কাট কি? কি কাঠ কি? রবার কাট। রবার না, এটা রাবার হবে, ওখানে ওখানে রাবার হবে, বুঝছো? রাবার আর কাঠ আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। কাঠ বুঝো না, কাঠের তৈরি যে জিনিসগুলো, কাঠ, গাছের কাঠ, দুইটার মধ্যে তো মাঝখানে অবশ্যই কমা দেওয়া আছে, রবার লেখা আছে, ওটা রাবার হবে আর কি। আচ্ছা, এরপরে দেখো তাহলে কি করলাম, প্লাস এবং মাইনাস চিহ্নের মধ্যে আমরা ওই তামার তারটা যুক্ত করে দিলাম, এক প্রান্ত প্লাসের সাথে এক প্রান্ত মাইনাসের সাথে। আর অপর দুইটা খোলা মুখ যে থাকলো সেই দুইটাতে আমরা বাল্বের দুইটা রিং এর মতো থাকবে, দেখবে কাটার মতো থাকে, বাল্ব যেটা দিয়ে লাগানো থাকে ইয়ার মধ্যে, হোল্ডারের মধ্যে, ওরকম প্রান্তে আমরা এই তার দুটো সংযোগ করে দিলাম। অপর প্রান্তটা, এক প্রান্ত ব্যাটারির সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে দিলাম, আর দুইটা যে প্রান্ত খোলা থাকলো সেই দুইটা প্রান্ত আমরা একটা এই যে দুইটা রিং এর মতো থাকে, এই রিং এর দুই পাশে যুক্ত করে দিলাম। যখনই যুক্ত করে দিব দেখবো কি বাল্বটা জ্বলে উঠলো, অর্থাৎ বাল্বটা আলো প্রদান করতে সক্ষম হলো। তখন আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ পরিবহন করে। কারা বিদ্যুৎ পরিবহন করে? ধাতু বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু এই কাজটাই যদি তুমি অন্য ক্ষেত্রে করো, কাঠের বা প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করো, তখন দেখবে এগুলো দিয়ে বিদ্যুৎ পরিবহন করছে না। এর থেকে আমরা বুঝি যে ধাতু সাধারণত বিদ্যুৎ পরিবহন করে আর অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। কে কিছু বলতে চাইলে বলো। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। খুব ভালো করে শুনবে, এটা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে খেয়াল করতে হবে যে গলনাঙ্ক কাকে বলে এবং স্ফুটনাঙ্ক কাকে বলে। আমি শুরুতে বোঝার জন্য আমি এটা কি খাতায় লিখবো গণনাঙ্ক? না, এই বইয়ে সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, দেখো আমি বলবো কতটুকু তোমরা সংজ্ঞা হিসেবে লিখবে, আমি পরবর্তীতে বলবো। আমি আগে তোমাদের একটু বুঝিয়ে নিই যে গলনাঙ্ক কি জিনিস, স্ফুটনাঙ্ক কি জিনিস। গলনাঙ্ক হচ্ছে কোনো কঠিন পদার্থ যখনই গলতে শুরু করবে, তোমরা কি আয়শা মিউট করা নেই, আয়শা আক্তার মিউট করো, হ্যাঁ আয়শা মিউট করো, আয়শা আক্তার আইডি নং 800, হ্যাঁ ঠিক আছে। এবার আচ্ছা, যাদের দায়িত্ব আছে পার্টিসিপেন্টের ছবি পাঠানো তারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবে। আচ্ছা, তাহলে দেখো আমি বলছি যে প্রথমে আগে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিষয়টা আগে বোঝার চেষ্টা করো, তারপর আমরা বইয়ের আলোচনা দেখব। গলনাঙ্ক হচ্ছে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে যে মুহূর্তে ওই পদার্থটি গলতে শুরু করবে ওই তাপমাত্রাটাই হচ্ছে গলনাঙ্ক।
এবার বলো কিভাবে আমরা বুঝবো যে কত তাপমাত্রায় এটা গলতে শুরু করলো। এর জন্য কি করতে হবে, পানির ভিতরে আমরা যে পদার্থটা গলার জন্য দিব, সেই পানির ভিতরে আমরা একটা থার্মোমিটার দিব। থার্মোমিটারটা স্ট্যান্ডের সাহায্যে বা সুতা দিয়ে ঝুলিয়ে আমরা ওখানে দিয়ে রাখবো। যখন আমরা তাপ প্রদান করব, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি হবে, এই পদার্থটা গলতে শুরু করবে। তোমরা বিকারের দিকে সুন্দর করে তাকিয়ে থাকবে, যে যখনই দেখবে যে গলতে শুরু করলো সাথে সাথে তাপমাত্রাটা রেকর্ড করতে হবে। গলা শেষ হয়ে গেলে নয়, কিন্তু গলা যখন শুরু হবে নিচের দিকে খেয়াল করবে, নিচের দিক থেকে সাধারণত শুরুতে গলতে শুরু করবে। যখনই গলা শুরু হলো ওই তাপমাত্রাটা রেকর্ড করবে, তখন বুঝবে যে ওইটা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক হচ্ছে যখন কোনো তরল পদার্থ তাপমাত্রা প্রদান করার ফলে বা পানিকে তাপমাত্রা প্রদান করে, তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসলে পানি কি করে, ফুটতে শুরু করে। তারপরে পানিটা বাষ্প হয়ে উড়ে যায়, আস্তে আস্তে পানিটা শুকিয়ে যায়। এই যে পানিটা যখনই ফুটতে শুরু করলো, তুমি ওর মধ্যে একটা থার্মোমিটার দিয়ে থাকবে। কিন্তু এই যে আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটারগুলো দিই, এগুলো কিন্তু দেওয়া যাবে না। এগুলো দিলে সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে, কারণ এগুলো এত তাপমাত্রা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই থার্মোমিটারগুলো সাধারণত আমরা শরীরে দিয়ে বা জিহ্বার নিচে দিয়ে জ্বর মাপতে সাহায্য করে। কিন্তু যেগুলো হচ্ছে ল্যাবরেটরিতে ইউজ করা হয়, যে থার্মোমিটারগুলো বড় বড় হয় ওগুলো দেখতে, ওই থার্মোমিটারগুলো এই কাজে ইউজ করতে হবে। তোমরা কিন্তু কিছুতে কেউ বাসায় আবার এই জ্বর মাপার থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে যেও না। করতে গেলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ পারদটা যে ব্যবহার করা হয়, ওই পারদটা যেগুলো কেমিক্যাল ল্যাবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে দেখো এখানে একটা পরীক্ষা দেওয়া রয়েছে, যে পরীক্ষাটার কথা আমি বললাম, যে এখানে একটা পদার্থের গলনাঙ্ক নির্ণয় করার জন্য একটা পদার্থ নেওয়া হয়েছে, আর এর মধ্যে থার্মোমিটার ডুবে তাপমাত্রা প্রদান করলে যেই মাত্র এই পদার্থটা গলতে শুরু করবে, সেই মাত্র আমরা তাপমাত্রা রেকর্ড করলে দেখতে পাবো একটা নির্দিষ্ট তাপমাত্রা এই থার্মোমিটারে পাচ্ছি। এটা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। এখন এখানে যে মোম ব্যবহার করেছে পরীক্ষায়, এখানে সাধারণত মোম ব্যবহার করেছে। মোম গলে যাচ্ছে, কত তাপমাত্রায় মোম গলে যাচ্ছে, এটা তাপমাত্রা আমরা থার্মোমিটারে দেখলাম। সেটা হচ্ছে রেকর্ডেড তাপমাত্রা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। তোমরা মোমকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে এরকম গলনাঙ্ক নির্ণয় করতে চাও, প্রত্যেকেই কিন্তু এর গলনাঙ্ক পাবে 57 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা পরীক্ষিত। যদি তুমি মনে করো যে 57 ডিগ্রি সেলসিয়াস পেলে না, তার মানে তোমার বুঝতে হবে যে তুমি যে মোমটা ব্যবহার করছো সেই মোমটা পিওর নয়, বিশুদ্ধ নয়, যার কারণে তোমার হয়তো কখনো 57 চেয়ে কমে গলে যাবে, অথবা কারো কারো ক্ষেত্রে 57 চেয়ে বেশিতে গলবে। যদি কোনো অপদ্রব্য থাকে তাহলে 57 আগেই গলে যাবে। আর কেউ যদি গলাটা শুরুতেই যে শুরু হচ্ছে সেটা যদি খেয়াল করতে না পারো, সে দেখবে কি তাপমাত্রাটা বেশি হয়ে যাচ্ছে, তারপরে তুমি খেয়াল করতে পারছো না যে তাপমাত্রাটা কততে গলছে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে মোমের গলনাঙ্ক কত, তখন কিন্তু তোমাদের বলতে হবে মোমের গলনাঙ্ক হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে, মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। বলা যাবে, আমি শুনতে পাইনি। 57, মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন দেখো সংজ্ঞাটা দেখো, সুন্দর করে দেখো। আমি যেখানে কার্সর রেখেছি তোমরা খেয়াল করতে দেখতে পাচ্ছ, কার্সরটা রেখেছি, লিখতে হবে না, বইয়ে দাগিয়ে নিলেই হবে। যে তাপমাত্রা, বইয়ে দাগিয়ে নাও, লিখার প্রয়োজন নেই, বইয়ে দাগিয়ে নাও। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ, এখানে কমাটা হবে না, কমাটা তোমরা কেটে দাও, কমাটা ওখানে কেটে দাও, দিয়ে লিখবে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, এখানে কমাটা হবে, ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যে পদার্থ ব্যবহার করব সেটা হবে সেই পদার্থের গলনাঙ্ক, কারণ পদার্থ ভেদে কিন্তু গলনাঙ্ক আলাদা হবে। সংজ্ঞাটা পেয়ে গেছো, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। তাহলে মোমের মতো অন্যান্য কঠিন পদার্থের গলনাঙ্ক কিন্তু আছে। এখানে দেখো তোমরা বরফের গলনাঙ্ক নির্ণয় করো, তোমরা সবাই জানো মোটামুটি। এই যে 55 পৃষ্ঠার একদম নিচের দিকের 2 লাইন 3 লাইনের বেলা দেখো, যে তাপমাত্রা, কার্সরটা দেখতে পাচ্ছ,
কার্সরটা দেখতে পাচ্ছ? জি মিস। এই যে দেখো আমি এই যে এখন দেখো রেড লাইট নিয়ে আসছি, দেখতে পাচ্ছ? তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ, এইখানে কমাটা হবে না, কমাটা কেটে দিবে, কমাটা হবে না। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, এখানে কমাটা হবে। ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যে পদার্থের গলনাঙ্ক নির্ণয় করব সেই পদার্থের তাপমাত্রা কিন্তু সেটা হবে, অন্য পদার্থের ক্ষেত্রে কিন্তু ম্যাম আলাদা তানজিলা হবে। স্ক্রিনে ডাক দিচ্ছি। তানজিন কি বললে? আশা ম্যাম কি বললে? তানজিলা মিস স্ক্রিনে দাগ দিচ্ছে। তানজিলা তুমি এটা কেন করছো? মিস আমি ইচ্ছা করে করিনি। মুছে দাও এটা। হ্যাঁ আমি মুছে দিয়েছি, তুমি আর দাগ দিবে না, আমি মুছে দিয়েছি। আচ্ছা, এখনো অ্যাডমিট হচ্ছে, তোমরা চিন্তা করো যে 2 মিনিট আছে, এখনো অনেকে অ্যাডমিট হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা গলনাঙ্ক পেলাম। মোমের মতো অন্যান্য পদার্থেরও গলনাঙ্ক আছে। তোমরা জানো বরফ সাধারণত 0°C তাপমাত্রায় গলতে শুরু করে। 0 যত নিচে যাবে তত কিন্তু কি আয়শা এখনো নিট করেনি। আচ্ছা তুমি কথা বলো না, আশার ওখান থেকে সবসময় আওয়াজ আসতেছে না, তোমরা কথা বলো না, চুপচাপ থাকো। যার ওখান থেকে আওয়াজ বেশি হবে সে সাধারণত মিউট করে রাখবে, সবাই মিউট করে রাখবে। তবে প্রশ্ন করার ক্ষেত্রে আনমিউট করে প্রশ্ন করে আবার সাথে সাথে আবার মিউট করে ফেলবে। এবার আমি অপর পেজে যাচ্ছি। তাহলে কি হলো, এবার জানবো আমরা স্ফুটনাঙ্ক। কয় মিনিট সময় রয়েছে? 3 মিনিট সময় রয়েছে। আচ্ছা, স্ফুটনাঙ্ক, গলনাঙ্কের মতো স্ফুটনাঙ্ক আমরা কি বললাম? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে। এখানে সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া নেই, ওইটার মতো করে তোমরা লিখো। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তোমরা নিজেরাই লিখতে পারবে সুন্দর করে, গলনাঙ্কের সাথে মিল রেখে স্ফুটনাঙ্কটা তোমরা লিখবো। এটা হচ্ছে গলনাঙ্ক গলতে শুরু করে, আর ওটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, আর এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে, এইটুকুই পার্থক্য। যে ম্যাম এই তাপমাত্রায়, প্রশ্ন উত্তরগুলো কি খাতায় লিখবো? হ্যাঁ তোমরা খাতায় লিখে রাখতে পারো পরবর্তীতে বোঝার জন্য। কারণ অনেক সময় কি হয়, দীর্ঘদিন চলে গেলে মনে হবে কি আমি তো এটা ভুলে গিয়েছি, কিন্তু খাতা লেখা থাকলে তুমি একবার রিভিশন করে নিলে এটা আবার তোমার মাথায় থেকে গেল। তাহলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে ওই তাপমাত্রাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক নির্ণয় করার জন্য আমরা এরকম করতে পারি। সাধারণত পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তাহলে একটা প্রশ্ন এখানে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সকল পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই কিনা। যে পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক বের করব ওই পদার্থের গলনাঙ্কটা কিন্তু আরেকটা পদার্থের গলনাঙ্কের সাথে মিলবে না, এটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। যে পদার্থের গলনাঙ্ক নির্ণয় করব আরেকটা পদার্থের গলনাঙ্কের সাথে কিন্তু এই পদার্থের গলনাঙ্ক কিছুতেই মিলবে না। স্ফুটনাঙ্ক কাকে বলে? এটা স্ফুটনাঙ্ক কাকে বলে? এটা একটু আরেকবার বলে খুশি হতাম। হ্যাঁ, যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আরেকবার বলছি, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। ওই তরল পদার্থ বলার কারণ হচ্ছে এইটা কি এক বইয়ে একটা লেখা নেই? আমরা একটু দাগিয়ে নিলে হবে না? বইয়ে সুন্দর করে লেখা নেই, শুধুমাত্র লেখা আছে দেখো, যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেটা হলো পানির স্ফুটনাঙ্ক। কিন্তু সেটা পানির হতে পারে, তেলের হতে পারে, অন্যান্য বিভিন্ন তরল পদার্থের হতে পারে। অন্যান্য স্যারেরা যখন করবে তোরা বইটা কি ফলো করবে? বুঝি নাই। যখন আমাদের খাতা যারা দেখবে তারা তো তখন বইটা কি ফলো করবে? বইটাতে স্ফুটনাঙ্ক সংজ্ঞা তো দেয়া নেই, এখানে শুধু বলা আছে পানির ক্ষেত্রে, কিন্তু শুধু কি পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হবে? ম্যাম
সকল তরল পদার্থের ক্ষেত্রে তো স্ফুটনাঙ্ক হবে, এই জন্যই তো সংজ্ঞাটা এইভাবে লিখবে। চায়ের ক্ষেত্রেও তো হয়, দুধের ক্ষেত্রে হয়। এই জন্য তো তরল পদার্থ বলছি, সেজন্যই তো তরল পদার্থ বলছি, যে তরল পদার্থের ক্ষেত্রে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে।